বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে অসাধারণ ভূমিকা রয়েছে, ইতিহাসের প্রতিটি পরতে পরতে তা প্রমাণিত। 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে অনন্য অসাধারণ ভূমিকা। এটি বাস্তবতা। এবং আজকে আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তাদেরও একটি বিশাল অংশ রয়েছেন মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ওনারা উঠে এসেছেন। রাষ্ট্রযন্ত্রেও অনেকেই রয়েছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যাত্রা কিন্তু শুরু হয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় 1992 সাল থেকে। স্বাভাবিকভাবে তাদের সেই সুদীর্ঘ ঐতিহ্যটুকু নেই, তবে সময়ের প্রবাহে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো করছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি যেটা সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে। তারপর কিন্তু খুব কঠিন একটা সময় প্রাইভেট ইউনিভার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সব শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে। তার মানে বর্তমান সরকার থেকে আমরা মনে করি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভার্সেস প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়, এইভাবে আমরা চিন্তা করি না। আমরা মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে একে অপরের পরিপূরক, কম্পিটিশন না। তারা প্রত্যেকে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। যার কারণে আমরা দেখি অনেকেই হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, নর্থ সাউথ থেকে মাস্টার্স করছে, অনেকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করছে। তার মানে কি আমরা সবাই মিলিত বাংলাদেশ, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই তো মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমাদের আগামী বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আমাদের নতুন প্রজন্মে যারা রয়েছেন তারা মেধাবী হবেন, তাদের দক্ষতা তৈরি হবে, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী তৈরি থাকবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে যদি আমাদের একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কে কোন ইউনিভার্সিটি সেটা বিবেচ্য না। আমরা সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে মেধার মূল্যায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ নীতিগত সহযোগিতা থাকবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য। জ্বালানি তেলের দাম কিন্তু মিডল ইস্টে যুদ্ধ শুরুর পর পৃথিবীর সব দেশেই বাড়ানো হয়েছে। যে কয়টা দেশ একদম শেষ মুহূর্তে দাম বাড়িয়েছে বা যতটা সম্ভব বিলম্বিত করে দাম বাড়িয়েছে, বাংলাদেশ তার ভিতর অন্যতম। এবং অন্যান্য দেশের সাথে তুলনা করলে এখনো বাংলাদেশের তেলের দাম অনেকটুকু কম। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আমাদের যদি এই রিজনও দেখি, আমাদের আলহামদুলিল্লাহ জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সামগ্রিকভাবে বিশ্বে যে তেলের যোগান রয়েছে, যে সরবরাহ রয়েছে এবং তার সাথে যেভাবে মূল্যবৃদ্ধি করা হচ্ছে, তার সাথে সমন্বয় করে বাংলাদেশে হয়তো নীতিগতভাবে কিছুটা তেলের দাম বাড়ানো হয়েছে। কারণ তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্স রয়েছে, এটা একটা ইম্পোর্ট এবং চেইনের উপর ডিপেন্ড করছে। সুতরাং অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে, অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নামের মহিষের বিষয়ে আমরা তো বুঝতে পারছি এটা নিয়ে হয়তো একটা অপ্রীতিকর বা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারতো। সরকার হিসেবে আমাদের মূল দায়িত্ব দেশে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ভালো থাকে এবং সৌহার্দ্যের একটা পরিবেশ ধরে রাখা। এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় যেটা নিয়ে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। একটি দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকারের সেটি কাম্য যে আমরা এমনভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে দিয়ে যেতে চাই যেখানে উচ্চমুখর পরিবেশে প্রত্যেকে আন্তরিকতা, সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবে। কোনো নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে অপ্রীতিকর বিষয় হবে, সেটা নিয়ে কোথাও কোনো অস্বচ্ছন্দ বা অস্থিতিশীলতা তৈরি হবে, সেটা আমাদের কাম্য না। যার কারণেই অত্যন্ত আমি বলবো যুগের চাইতে অগ্রসর একটা যুগান্তকারী সিদ্ধান্ত আপনারা বলতে পারেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সেটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে মনে হয় একটা সুন্দর, সুষ্ঠু এবং সম্মানজনক সমাপ্তি হয়েছে অধ্যায়। প্রতিমন্ত্রী মহোদয় সেখানে গিয়েছিলেন এবং পরবর্তীতে যেটা বের হয়েছে বিভিন্ন তথ্য অনুসন্ধানের মাধ্যমে মেট্রো রেলের নিচে অ্যাকচুয়ালি হাট দেওয়া হয়নি এবং সেই ধরনের কোনো অধিকার বরাদ্দ কোনো কিছুই ছিল না। যেহেতু প্রবল বৃষ্টি ছিল সেখানে আশ্রয় নেওয়া হয়েছে, সেটাও হয়তো অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটা কোনো অনুমোদন ছিল না। এবং এটা বৃষ্টিপাতের কারণে, আমরাও তো দেখা যায় যখন বৃষ্টি হয়, এটা আমাদের মানে রাইটস না, কিন্তু আমরাও তো একটা বাড়ি পেলে তার নিচে দেখা যায় গ্যারেজের কাছে একটা খালি জায়গা পেলে সেখানে আশ্রয় নেই। সুতরাং এগুলো গরুগুলোর সুরক্ষা এবং সুস্বাস্থ্যের জন্য করা হয়েছে। তারপরে ভবিষ্যতে অল্টারনেটিভ কিভাবে এটাকে কাজে লাগানো যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। আর দ্বিতীয় যে বিষয়গুলো বললেন, অবশ্যই সরকারের দিক থেকে তো সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। প্রথম কোরবানির ঈদ হলো, এখান থেকে আরো যা শিক্ষা রয়েছে, প্রাপ্তি রয়েছে, সেটাকে ধারণ করে আমরা সামনের দিনগুলোতে আরো কিভাবে স্বচ্ছন্দময় এবং স্বস্তির ঈদ হয় সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ।